সালটা ছিল 2004 থেকে 2009। পরপর কয়েক বছরের মধ্যে 19টা মৃত্যু। যদিও এই অপমৃত্যুগুলোর প্যাটার্ন একই রকম ছিল, কিন্তু পুলিশ এই ঘটনাগুলোকে আত্মহত্যা বলে চালিয়ে ফাইল ক্লোজ করে দেয়। কিন্তু এগুলো আসলে কি আত্মহত্যা ছিল নাকি খুন? এইরকম এক দুর্ধর্ষ সাইকো কিলারের ঘটনা নিয়ে আজকের গল্প। এই ঘটনাটি ঘটেছিল ভারতে 2004 থেকে 2009 সালের মধ্যে। আসলে কি হয়েছিল এই 19টা প্রাণের সাথে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। হতে পারে এই গল্পটা তোমার মাথা খুলে দেবে। তো কথা না বাড়িয়ে মূল গল্পে ঢুকে পড়ি। ভাগাওয়াত চ্যাপ্টার 1, রাক্ষস। এই সিনেমাটা অনুপ্রাণিত হয়েছে ভারতের এক কুখ্যাত সিরিয়াল কিলার থেকে, যাকে বাস্তবে সবাই চেনে সায়ানাইড মোহন নামে। তার আসল নাম এম মোহন কুমার। মানে ঘটনার মেরুদণ্ড সত্য হলেও উপস্থাপন সিনেমাটিক ভাষায়। ডিএসপি বিশ্বাস ভগবতের চরিত্রে অভিনয় করেছেন আমাদের প্রিয় আরশাদ ওয়ারসি। 2009 সাল অক্টোবর মাস, উত্তরপ্রদেশের রবার্টসগঞ্জ। পুনম মিশ্র নামে এক তরুণী হঠাৎ নিখোঁজ। সে নিখোঁজ হয়েছে সাথে টাকা এবং গহনা নিয়ে। স্থানীয় পুলিশ এটিকে সাধারণ একটি পলাতকের ঘটনা বলে ধরে নেয়। কিন্তু পুনম মিশ্র যে ছেলের সঙ্গে পালিয়েছে সেই ছেলেটি ছিল মুসলিম। সো স্থানীয় রাজনীতিবিদরা এই ঘটনাটিকে লাভ জিহাদ বলে ছড়িয়ে দেন এবং এই সুযোগে মূল অপরাধী এবং মূল ঘটনাটি চাপা পড়ে যায়। রাজনৈতিকভাবে উত্তপ্ত এই পরিবেশে ভগবত এইখানে আসেন। এই মামলার ফাইলটি বের করেন এবং পুনরুত্থানের জন্য বলেন। এদিকে ভগবত পুনমের বাবাকে আশ্বস্ত করেন যে তিনি 15 দিনের মধ্যে তার মেয়েকে ফিরিয়ে আনবেন। এদিকে ভগবতের এক সহকর্মী জানান যে তিনি এমন একটি ঘটনা জানতেন যেখানে সেখান থেকে দূরের একটি শহরে অল্প বয়সী মেয়েদের অপহরণ করে হত্যা করা হয়েছিল। এই ঘটনাটিও এমনই হতে পারে। কিন্তু ভগবত বোমা ফাটিয়ে বলেন যে তিনি এই ঘটনাটি জানেন কারণ তার বোনও সেই ঘটনার শিকার এবং তার বোনকেও বলি দেওয়া হয়েছিল। পুলিশ অবশেষে ফোন রেকর্ড পরীক্ষা করে এবং জানতে পারে পুনম যে ফোন নম্বরের সঙ্গে সবচেয়ে বেশি কথা বলতো এরকম একটি নম্বর তারা খুঁজে পায় এবং তারা আরও গভীরভাবে অনুসন্ধান করতে গিয়ে আবিষ্কার করে যে এটি একজন সাধারণ শ্রমিকের ফোন নম্বর এবং এটি বেশিরভাগ সময় ব্যবহার করত কৈশল্য নামে এক মেয়ে এবং কাকতালীয়ভাবে সে মেয়েটিও 7 মাস ধরে নিখোঁজ। পুলিশ আরও গভীরে ঢুকে এবং একজন নিখোঁজ মহিলার ফোন নম্বরও খুঁজে পায়। তারা একটি গল্পের মধ্যে ঢুকতে সক্ষম হয় যে গল্পটি ছিল একটি প্রেমের গল্প। সামির নামে একজন পুরুষ এবং মীরা নামে এক মহিলার প্রেমের গল্প সামনে চলে আসে। আসলে সামির এবং মীরার একদিন হঠাৎ দেখা হয়। সামির মীরাকে প্রপোজ করে। মীরা সেটা ইগনোর করতে পারে না। তারা কয়েকদিনের মধ্যে প্রেমে পড়ে যায়। সামির তাকে কয়েকদিনের মধ্যেই একটি রেস্তোরাঁয় নিয়ে যায় এবং তার পরনে ছিল সুন্দর গোছালো ড্রেস। রেস্টুরেন্টে খাওয়ার সময় সামির বলে যে সে একজন মুসলিম, সো তাদের এই বিয়েটা তাদের পরিবার মেনে নেবে না। সো তাদেরকে যেটা করতে হবে তাদেরকে পালিয়ে যেতে হবে। মীরা দোটানায় পড়ে যায় কারণ সে তার পরিবারকে অনেক ভালোবাসে, এদিকে সে সামিরকে অনেক ভালোবাসে। মীরা অবশেষে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় যে সামির যেটা বলছে মীরা সেটাই চায়। এদিকে পুলিশ আরেকটি নম্বর খুঁজে পায় যার নাম হচ্ছে কবিতা শাস্ত্রী। সে একজন আলোকচিত্রী। এখন ভগবত সন্দেহ করছে যে এটি একটি যৌন পাচারের ঘটনা হতে পারে। তাদের অনুসন্ধান এগোতে থাকে এবং তারা খুঁজতে খুঁজতে আরো একটি নাম পায়, সেটা হচ্ছে রাজকুমার সিরিটিয়া। সে মূলত সামির। কিন্তু তারা প্রমাণ সহ অনেক দূর এগুলেও তাদের কাছে এখনো কোনো শক্ত প্রমাণ নেই সামিরকে গ্রেপ্তার করার। এদিকে কবিতাকে টোপ হিসাবে ব্যবহার করা হয় যাতে রাজকুমারকে ধরা যায়। কবিতা ছিল রাজকুমারের ওয়াইফ, মানে অনেকগুলো ওয়াইফের মধ্যে সে একজন। কবিতাও আসলে চাই তাকে ধরিয়ে দিতে, কিন্তু সে ভয় পায়। পুলিশ কবিতাকে ব্যবহার করে একটি টোপ ফেলে এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে গাড়িতে করে নিয়ে যায়, ঠিক তখন সে কবিতাকে জিজ্ঞাসা করছিল যে সে ঠিক আছে কিনা। সে এখানে অভিনয় করে এবং পুলিশকে বোঝায় যে সে আসলে ইনোসেন্ট। থানায় তাকে বিভিন্নভাবে টর্চার করা হয় যাতে সে সত্য ঘটনাটা বলে দেয়, কিন্তু সে কিছুতেই সেগুলো বলে না। তাকে তার সব কাপড় চোপড় খুলতে বাধ্য করা হয়। কিন্তু রাজকুমার সেই আগের মতো আত্মবিশ্বাসী। সে যেন নির্দোষ, তার চেহারাতে কোনো অনুশোচনা বোধ নাই। ভগবত ঘাবড়ে যায়। এদিকে রাজকুমারের দ্বিতীয় স্ত্রী সুমিত্রাকেও ধরে আনা হয় থানায়। তার বাড়ি থেকে প্রচুর গহনা উদ্ধার করা হয় এবং এর কিছু গহনা নিখোঁজ মহিলাদের গহনার সাথেও মিলে যায়। জিজ্ঞাসাবাদের সময় রাজকুমার ভগবতকে উত্তেজিত
করে। এক পর্যায়ে রাজকুমার ভগবতকে আঘাত করে, ফলস্বরূপ ভগবত তাকে প্রচন্ড মারধর করে। কিন্তু জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেলে রাজকুমার একজন সাইকোপ্যাথের মতো হেসে বলে, আমার যদি হাড্ডি ভেঙে যায় তাহলে এটা আমি বিচারের কাজে লাগাতে পারবো, কারণ আইন অনুযায়ী তুমি আমার উপরে অন্যায় করেছ। পুলিশ বিভিন্ন মামলা রুজু করাতে পারলেও তাকে দোষী সাব্যস্ত করা বেশ কঠিন। তাদের একজন সাক্ষী দরকার যে এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত। এদিকে রাজকুমার তার স্ত্রী সুমিত্রাকে অনেক ভালোবাসত। এটা যখন ভগবত বুঝতে পারে এবং ভগবত তার স্ত্রী সুমিত্রাকে থানায় নিয়ে এসে মারধর করে এবং সুমিত্রার কাছ থেকে একটি স্বীকারোক্তি উদ্ধার করতে সক্ষম হয়, এতে রাজকুমার ঘাবড়ে যায়। রাজকুমার ভগবতকে বলে যে এই স্বীকারোক্তির দরকার হবে না, আমি তোমাকে আমার গল্পটা বলে দিচ্ছি। সে বলে যে পুনমকে আসলে কেউ বিয়ে করতে চায়নি, তার চেহারাটা কুৎসিত ছিল। তাকে সে যখন প্রেমের প্রস্তাব দেয়, পুনম তার প্রেমে পড়ে যায়। তারপর পালিয়ে গিয়ে তাকে বিয়ে করতে বলেছিল এবং সেই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিল। তারা কোথাও একটি হোটেলে থেকেছিল, তারা নিজেদের মধ্যে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিল। কিন্তু রাজকুমার বলে এই সম্পর্কটি দুজনের মতামতের ভিত্তিতেই হয়েছিল, আমি তাকে জোর অথবা জুলুম করে নাই। পুনম ভেবেছিল সে হয়তোবা গর্ভবতী হয়ে যেতে পারে, এজন্য সে ভয় পেয়েছিল এবং রাজকুমার তখন তাকে একটি আয়ুর্বেদিক ওষুধ অফার করেছিল। এটি ছিল সায়ানাইড। সে এটি খেয়েই মারা যায়। এই কথা শুনে ভগবত এতটাই রাগান্বিত হয়ে যায় যে রাজকুমারকে তার চোখের সামনে থেকে নিয়ে যেতে বলে। সাইনাইডের ব্যাপারটা শুনে সবাই আসলে অনেক ক্ষিপ্ত হয়ে পড়ে। স্থানীয় পুলিশ বলছে যে রাজকুমার যে লোকেশনের কথা বলেছে সেই লোকেশন থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু অনেকদিন ধরে এই মৃতদেহটি কেউ দাবি করে নাই। কিন্তু মৃতদেহটি থেকে গন্ধ আসায় তারা এটিকে পুড়িয়ে ফেলে। ভগবত বুঝে যায় যে পুনম আর বেঁচে নেই, কিন্তু তার বাবাকে সে প্রতিশ্রুতি দিয়েছিল তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। সে তার বাবার কাছে যায় এবং ক্ষমা চায়, কারণ পুনম আর কখনোই ফিরবে না। এদিকে রাজকুমার নির্দ্বিধায় সে গল্পগুলো পুলিশের কাছে বলতে থাকে। সে পুলিশের কাছে তার হত্যা করা সব মহিলাদের নাম ধরে ডাকে। ভগবত তাকে রাক্ষস বলে ডাকে এবং ভগবত বুঝতে পারে যে মীরাকে যে আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হয়েছিল সেটাও ছিল সায়ানাইড। কিন্তু ভগবত যখন তাকে রাক্ষস বলে, ঠিক তার জবাবে রাজকুমার বলে যে সে রাক্ষস না, সে একটি বাজ পাখি। বাজ পাখি যখন তার ক্রান্তিকালীন বয়সে আবার পুনরুজ্জীবন লাভ করে, ঠিক সেভাবে সে আবারও এখান থেকে বের হয়ে আসবে। সে ভগবতকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সে এই মামলায় জিতে যাবে এবং সে তার নিজের মামলা নিজেই লড়ার সিদ্ধান্ত নেয়। মানে সে কোনো আইনজীবী নিতে চায় না। বিচার চলাকালীন সময়ে ভগবত ভিকটিমদের পক্ষে প্রমাণ জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়েন। এই সময় ভগবত একটা তথ্য পান, সেটা হচ্ছে খুব ছোটবেলাতে রাজকুমার একবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন, তাকে ব্যাপক মারধর করা হয়েছিল। এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে কখনো ধরা পড়বে না অথবা তার কাজের কোনো সাক্ষী রাখবে না। সে অত্যন্ত বুদ্ধিমান এবং তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। সে আদালতকে বলে যে সে পুনমকে বিয়ে করতে চায়নি এবং সে এটাই চেয়েছিল, শুধুমাত্র তাদের মধ্যে একটা যৌন সম্পর্ক হোক। কিন্তু পুনম সেটা প্রত্যাখ্যান করে। সে পুনমকে হত্যা করে নাই, পুনম আত্মহত্যা করেছে এবং এই বিষয়টিতে সে খুবই অনুতপ্ত। এটা ছিল তার একটি কৌশল, যাতে আদালত তার প্রতি সহানুভূতিশীল হয়। পুনমের বাবা পুনমের সম্পর্কে এহেন কথাবার্তা শুনে আদালত কক্ষ ছেড়ে চলে যান এবং পুনমের বাবা যেহেতু একটা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, সো সে তার মান সম্মান খোয়ানোর জন্য মৃত মেয়েকেই দোষারোপ করেন। ভগবত একজন হিন্দু পুরোহিতকে খুঁজে পান যে রাজকুমারের প্রথম খুনের ঘটনার বিষয়ে জানে, কিন্তু রাজকুমার তাকে ফ্রড বলে উড়িয়ে দেন। সে আদালতকে বলে যে লোকটি মিথ্যা বলছে। এরপর ভগবতের কাছে একটা নতুন সূত্র আসে। তিনি এমন একটি লোককে খুঁজে বের করেন যে তাকে সায়ানাইডের বড়িগুলো দিত। লোকটি সাক্ষী দিতে রাজি হন, কিন্তু রাজকুমার ঘটনাটি উল্টে দেন। তার দোকানে শুধু সে কিমা খেতে গিয়েছিল, যা তিনি খুব পছন্দ করতেন। লোকটিকে যখন প্রশ্ন করা হয় সে রাজকুমারকে কোনো সায়ানাইডের বড়ি দিয়েছে কিনা, সে বলে যে হ্যাঁ, আমি রাজকুমারকে সায়ানাইডের বড়ি দিয়েছি। রাজকুমার উল্টো তাকে বলে যে তুমি যে আমাকে বড়ি দিয়েছো তার কোনো ডকুমেন্ট আছে কিনা। লোকটি বলে যে না, কোনো ডকুমেন্ট ছাড়াই তোমাকে আমি এগুলো দিয়েছি। তখন রাজকুমার বলে আমার কাছে কোনো লাইসেন্স না থাকার পরেও তুমি আমাকে কেন বড়িগুলো দেবে এবং কেন কোনো অনুমতি ছাড়াই তার কাছে সে সায়ানাইডের বড়িগুলো বিক্রি করেছে। এবার লোকটি ভয় পেয়ে যায় এবং সে তার বক্তব্য উইথড্র করে নেয়। পরে সে বলে যে পুলিশ তাকে চাপ দিয়ে এই সাক্ষ্য গ্রহণ করতে বাধ্য করে। ভগবত আস্তে আস্তে অসহায় হয়ে পড়ে। যদি এই মামলাটি সে হেরে যায় সে কিভাবে মুখ দেখাবে, পুলিশের ইউনিফর্মের কি দাম থাকবে তাহলে, কারণ এত বড় একটা খুনি তার সামনে, কিন্তু সে প্রমাণ করতে পারছে না। সে একবার রাজকুমারকে গুলি করে মেরে ফেলার কথা ভাবে।
ভগবত থেমে থাকে না। ভগবত একটার পর একটা চেষ্টা করতে থাকে কিভাবে তাকে আটকানো যায়। সে খেয়াল করে রাজকুমার একবার তার স্বীকারোক্তিতে দেবালক লজের কথা উল্লেখ করেছিল, যেখানে রাজকুমার তার একজন ভুক্তভোগীর সাথে থাকতেন। পুলিশ সে মহিলার কি হয়েছিল তা আবিষ্কার করতে পারে নাই। সে মহিলার নাম মীরা, যার সমীরের সাথে প্রেমের সম্পর্ক ছিল। সমীর মানে রাজকুমার। তদন্ত দেখা যায় সে মেয়েটি মারা যায় নাই। কারণ হচ্ছে ছোটবেলা থেকে তার বড়ি গিলতে সমস্যা, সে ওষুধ খেতে পারত না। সে আসলে এই সায়ানাইডের বড়িটি খায় নাই, এটা শুধুমাত্র চেটেছিল। কিন্তু এই স্বল্প মাত্রার উপাদান তার পেটে যাওয়ার ফলেই সে 40 দিন কোমায় ছিল। যখন সে এখান থেকে সুস্থ হয়ে ওঠে তখন সে তার নাম এবং পরিচয় বদলে ফেলে। সে একজন বিবাহিত, এমনকি তার ছোট্ট একটা মেয়েও আছে। কিন্তু সে আসলে সাক্ষ্য দিতে চায় না, কারণ তার জীবনে আর নতুন করে কোনো বিপদ আসুক সেটা সে চায় না। কিন্তু ভগবত কোনো আশা না পেয়ে তার কাছে ছুটে যায় এবং তাকে সাহায্য করতে বলে। ভগবত তাকে বলে যে রাজকুমারকে সে তুচ্ছ একটি ঘটনায় 5 বছরের জন্য মাত্র জেলে পুরে দিতে পারে না, তার পুরো ঘটনা সামনে নিয়ে আসা উচিত এবং তাকে দোষী সাব্যস্ত করে তার যথাযথ শাস্তি নিশ্চিত করা উচিত। ভগবতকে তার সিনিয়র বলে যে পৃথিবী যদি সঠিক নিয়ম মতো পরিচালিত হতো তাহলে আমাদের মতো খাকি পোশাকের প্রয়োজন হতো না। সে ভগবতকে শুধু তার কর্তব্য পালন করতে বলে, কিন্তু ভগবত নাছোড়বান্দা, সে তার শেষ দেখে ছাড়বে। এদিকে রাজকুমার মনে মনে মুচকি মুচকি হাসছে, কারণ আদালত কোনোভাবে তাকে দোষী সাব্যস্ত করতে পারে না। সব জাল থেকে সে একে একে বের হতে সক্ষম হয়েছে। ভগবতের একমাত্র ভরসা মীরা। মীরা আস্তে আস্তে আদালতে প্রবেশ করে। রাজকুমার তার দিকে তাকায় এবং সে বুঝতে পারে তার সকল খেলা এখানেই শেষ। কারণ মীরা এমন কিছু বলবে তার টোটাল চরিত্র সামনে চলে আসবে। সে আর নিজেকে লুকিয়ে রাখতে পারবেই না এবং মীরার এই সাক্ষ্যই আদালতে প্রমাণিত হয় সে কতটা ভয়ঙ্কর অপরাধী। মীরা তার স্বামী, সংসার এবং তার বাস্তব জীবনের সুখ সব পরিত্যাগ করেই সিদ্ধান্ত নিয়েছিল এই সাক্ষ্যটা দেওয়ার। সে জানে এই সাক্ষ্য দেওয়ার পরে তার সংসার নাও টিকতে পারে, কিন্তু সেই অপরাধীর কথা চিন্তা করে সাক্ষ্য দিতে রাজি হয়েছিল। মীরার সাহস, ভগবতের অক্লান্ত লড়াইয়ের কারণেই অবশেষে রাজকুমার সিরিটিয়া সবকটা খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়। একটি মামলায় তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ডের মতো সাজা, কিন্তু ন্যায় বিচার আসতে সময় লেগে যায় দীর্ঘ 14টা বছর। এখানেও রাজকুমার চেষ্টা করে আইনের ফাঁক গুলে বের হয়ে যেতে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এমনকি শেষ পর্যন্ত মার্সি পিটিশন। কিন্তু ইতিহাস একটাই কথা বলে, প্রতিটি ধাপে, প্রতিটি লড়াইয়ে সবসময় একজন মীরা থাকে আর একজন ভগবত থাকে। অপরাধী যত বড় রাক্ষস হোক না কেন, সাহস আর সত্যের জন্য লড়াই শেষ পর্যন্ত জয়ী হবেই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে মজার যে ভিডিওগুলো মিস না হয়। সচেতনতার জন্য তোমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে দিতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, কমেন্টস করে দাও।